নমস্কার, আমি ডক্টর শাশ্বতী দত্ত। আজ আমি আপনাদের আমার এই আলোচনা চক্রে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হলো BHIC 104 ইউনিট 8। আর শিরোনামটি দেখছেন আপনাদের বইতে, যে ইংলিশ যে টাইটেলটি রয়েছে, গ্রোথ অফ ক্রাফট প্রোডাকশন ইন ইউরোপ। এটির বাংলা তর্জমা করলে দাঁড়ায় ইউরোপে কারিগরি শিল্পের উৎপাদন ও তার বিস্তার, বিকাশ ও বিস্তার, গ্রোথ। তাহলে এই যে ছবিটি দেখছেন, সেখানে কি দেখছেন? এক ব্যক্তি, পেছনে একটা ফার্নেস রয়েছে, আগুন জ্বলছে, এবং তার সামনে বসে সে একটা হাতুড়ি নিয়ে কিছু একটা তৈরি করছে, একটা কাঠ চেরাই করছে বা কিছু একটা জিনিস তৈরি করছে, এবং পাশে একটি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। এবং এই যে ছবিটি যেখানে সে কাজটি করছে, দেখে মনে হচ্ছে এটি যেন একটি ওয়ার্কশপ। তাহলে এই ওয়ার্কশপের সঙ্গে কাদের, কোন শ্রেণীর মানুষের নামটি আমি প্রথমেই অ্যাসোসিয়েট করতে পারি? না, ক্রাফটসম্যান, অর্থাৎ কারিগরদের নাম, কারিগরদের কথা। তাহলে এই ছবিটির মধ্যে দিয়ে আমি আপনাদের সরাসরি আপনাদের মনে এই যে ধারণাটি দৃঢ়বদ্ধ করতে চেয়েছি, যে কিছু যদি নাও জানেন, কিছু যদি আমার আলোচনা শুরুর আগে আপনাদের মনে এই ধারণা হবে এই হেডিংটা দেখে, যে এখানে কারিগরদের কথা আলোচনা করা হচ্ছে। কোথাকার কারিগর? না, ইউরোপের। কোন সময়কার ইউরোপ? না, মধ্যযুগীয় ইউরোপ। এই মধ্যযুগীয় ইউরোপ আপনারা যদি ইউনিটটি একটু গো থ্রু করে থাকেন, দেখে থাকেন, তবে দেখবেন যে আনুমানিক অষ্টম শতক থেকে পঞ্চদশ শতক এই সময়ের মধ্যে কিন্তু আলোচনাটি আবর্তিত হয়েছে। কিন্তু ইতিহাস বা যে কোনো কিছু, যে কোনো বিষয় যখন আলোচনা শুরু হয়, তার একটা প্রেক্ষাপট থাকে, এবং অনেক সময় সেই প্রেক্ষাপটটি বলতে গিয়ে হয়তো দেখা গেল যে সেটি নবম শতক কিংবা তারও আগে অষ্টম শতক কে পিছনে ফেলে আরো সামনে ফেলে আরো এগিয়ে যাচ্ছে, অর্থাৎ আরো পেছন দিকে এগিয়ে যাচ্ছে। এবং যখন এই আলোচনাটা শেষ হচ্ছে, তখন দেখা গেল পঞ্চদশ শতককে অতিক্রম করে আরো বেশ কয়েকটি শতাব্দী বা কখনো কিছু সময়কাল তার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে ইন দ্য ফর্ম অফ রেফারেন্স, অর্থাৎ কথা প্রসঙ্গে, আলোচনা প্রসঙ্গে। এটাই ইতিহাসের নিয়ম, কারণ ইতিহাস একটা নদীর স্রোতের মতো, আমি আগেও বলেছি, এবং তাকে, তার আলোচনাকে কোনো একটা নির্দিষ্ট সীমারেখা দ্বারা তাকে রুদ্ধ করা যায় না। কিন্তু convenience of writing history, reconstructing history of any particular age, কোনো বিশেষ কোনো একটি যুগ সম্পর্কে, তার সমাজ, তার রাজনীতি, তার অর্থনীতি, তার ধর্ম ইত্যাদি আলোচনা করতে গিয়ে ঐতিহাসিকদের কি করতে হয়, বা যারা এই পেজটি রচনা করেছেন, এই ইউনিটটি রচনা করেছেন, তাদের একটা নির্দিষ্ট সীমার মধ্যে তাদের লেখনীকে কি করতে হয়, সীমাবদ্ধ রাখতে হয়। কিন্তু আলোচনার কিন্তু
এগিয়ে পেছিয়ে করা যেতেই পারে। তাহলে এর আগে আমরা কি দেখেছি, এই যে ক্রাফট প্রোডাকশন, অর্থাৎ এর সঙ্গে কারিগররা যুক্ত, অর্থাৎ কারিগর শ্রেণী যারা এক সময় ইতিহাস যাদেরকে অতখানি গুরুত্ব দিত না। ইতিহাস কাদের বেশি গুরুত্ব দিত না, রাজা রাজরা যারা বড় বড় বিরাট সাম্রাজ্যের অধিপতি ছিলেন, কিংবা সমাজের ধনশালী ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি, তাদের কথায় ইতিহাসে বারংবার উল্লিখিত হয়েছে, উচ্চারিত হয়েছে। কিন্তু ইগনোর এই সিলেবাসটি এমন ভাবে রচনা করা হয়েছে, তাতে আপনারা কি দেখেছেন যে অনেক বিশাল, যেমন এম্পায়ারের কথাও বলা হয়েছে, আবার যেসব উপজাতিদের কথা হয়তো আপনারা আগে পড়েননি সেভাবে, সেই উপজাতিদের জীবন ধারাও কিন্তু কথা প্রসঙ্গে বিভিন্ন ইউনিটে উঠে এসেছে। আবার চার্চের ধর্ম, তাদের সাধারণ মানুষের প্রতি তাদের কি অবদান ছিল, কি দায়বদ্ধতা ছিল, যেটি আমি লাস্ট আমার যে শেষ দিনের যে আলোচনায় যে বিষয়ে আমি আলোচনা করেছি সেটাও যেমন ছিল। আবার এই কারিগর, কারণ কারিগররাই তো অর্থনীতির ধারক ও বাহক। সম্ভ্রান্ত ব্যক্তিরা, বড় বড় ব্যবসায়ীরা, তারা প্রচুর অগাধ সম্পত্তির মালিক, অর্থের মালিক। তারা অর্থকে ব্যয় করছে, অর্থ ব্যয় করছে, তারা ইনভেস্ট করছে, কিন্তু ইনভেস্ট করা আর সেটিকে হাতে কলমে তৈরি করা, সেটা কারা করছে? কারিগররা। এই যে আমরা সোনার আংটি পরি, সোনার অলংকার পরি, রূপোর অলংকার পরি, এই যে যেখানে আমি বসে আছি এই চেয়ারটি, বা এই যে টেবিলটি, কাঠের টেবিল যেখানে এই কম্পিউটারটি রাখা রয়েছে, এর পেছনে কাদের অবদান আছে? এর পেছনে সেই কারিগরদের অবদান আছে। তারা যারা নিরলস পরিশ্রম করে কিন্তু এই সমস্ত দ্রব্যাদি সামগ্রী বা তৈরি করেছেন, এবং কাদের জন্য? সমাজের উপরতলার মানুষ যাদের অর্থ রয়েছে এবং যারা সেগুলো ক্রয় করতে পারবে। তাহলে তারা কিন্তু হয়তো, যারা ক্রাফটসম্যান বা যারা কারিগর, তারা কিন্তু এই যে এত কাজ করছেন, কতটুকু লভ্যাংশের অধিকারী হয়তো তারা বেশি হচ্ছেন না, কিন্তু তারা কিন্তু এই সভ্যতা কে, সংস্কৃতিকে তারা বহন করে নিয়েছেন, বহন করে চলেছেন। তারা এই সভ্যতার ধারক ও বাহক। একটা সময় ছিল যে যখন সম্ভ্রান্ত ব্যক্তিরা এই সমস্ত কারিগরদেরকে যেন অচ্ছুত মনে করতেন, ও ওদের তো কোনো বনেদি আনা নেই, ওরা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেননি। এমনকি একটা সময় চার্চও এদের অবহেলা করত, এবং তাদের মধ্যে এইরকম একটা ধারণা বদ্ধমূল করে দিয়েছিল যে যারা সম্ভ্রান্ত বংশে যাদের জন্ম, স্বর্গে যাওয়ার সিঁড়ি যেন একমাত্র তারাই চড়তে পারে। কিন্তু ধীরে ধীরে মধ্যযুগে যেই সময়টার কথা আমরা আলোচনা করছি, সেই সময়ের শেষ দিকে কিন্তু চার্চও এই কারিগরদের গুরুত্বকে উপলব্ধি করেছিলেন, এবং চার্চ বুঝেছিলেন যে কারিগর এবং তারা যা উৎপাদন করছে, এদের মধ্যে কেউ খেতে কাজ করছেন, ক্ষেত মজুর, এদের মধ্যে কেউ বস্ত্র বয়ন শিল্পী, যারা কি করছেন, যারা সমস্ত বিভিন্ন বস্ত্র তৈরি করছেন, আবার কেউ আছেন যারা লৌহকার, যারা স্বর্ণকার, যারা রৌপ্যকার, এবং যারা আবার কেউ কেউ মাইনিং যে ইন্ডাস্ট্রি, অর্থাৎ
খনি থেকে যে সমস্ত ধাতু উত্তোলন, সেই ধাতু উত্তোলনের কাজে তারা যুক্ত ছিলেন। সেই ধাতু উত্তোলন হবে, সেই ধাতু উত্তোলন হয়ে তারপরে প্রসেস হয়ে বাজারে আসবে, তাহলে ওরাও কারিগর। অর্থাৎ প্রত্যেকটা একটা স্টেপ বাই স্টেপ বাজারে আসে যখন, তাহলে সেই যে এবার এগুলো কি করে তৈরি হবে, সেই সমস্ত আয়রন দিয়ে, সেই সব সিলভার দিয়ে যে সমস্ত দ্রব্য তৈরি হচ্ছে, সেটিও এক শ্রেণীর কারিগরের কাজ। এই যে আমরা চা পান করি, আমরা যখন এই চা পান করি, চা পাতা ঘরে নিয়ে আসি, তখন কি আমরা সেই যে চা বাগানে যে কত পরিশ্রম করছে, যে টি যে গার্ডেন আছে সেখানকার শ্রমিকরা, তার মধ্যে মহিলা আছে, পুরুষ আছে, কখনো কি তাদের জীবনযাত্রা সেই প্রতিকূলতার কথা কখনো ভেবেছি? কত অত্যাচার, কত প্রতিকূলতার সম্মুখীন হয়। এবং যে সমস্ত মালিক আছেন, সে চা বাগানই বলুন কিংবা ভাইনার্ড বলুন, কিংবা এই যে যারা এই সমস্ত কারখানাতে মজুররা আছে, তারা কত প্রতিকূলতার সম্মুখীন হয়। কিংবা যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত, যারা গৃহে কাজ করে, বা যারা ঘরে তাদের বাগানে সবজি ফলায়, তারা যখন সেই সবজিটি নিয়ে, তাদের মহাজন যখন সেই সবজিটা নিয়ে যায়, বা যারা ধান উৎপন্ন করে তারা নিয়ে গেল, এবার তাদের হাতে যা অর্থ দিয়ে গেল, সেই অর্থ দিয়ে কিন্তু তাদের দিন গুজরানো সম্ভব হয় না। কিন্তু যে মহাজন সেই দ্রব্য নিয়ে গেল, বাজারে বিক্রি করলো, তারা কিন্তু মার্চেন্ট হিসাবে পরিণত হয়, মার্চেন্ট বলে তারা কথিত হয়। যেমন যারা জেলে যারা মাছ ধরে, তারা তাদের কাছ থেকে আবার শহর থেকে লোক এসে কিনে নিয়ে যায়। সে কত প্রতিকূলতা, কত প্রাকৃতিক দুর্যোগ, কত জেলে এইভাবে তাদের প্রাণহানি হয়। এই যে মাঝে মাঝে এই যে এক একটা ঝড় আসে, এবং কি দেখি আমরা টিভিতে, যে বলে দেওয়া হয়েছে, যে সাবধান করে দেওয়া হয়েছে যেন তারা মাছ ধরতে না যায়। অর্থাৎ তাদের লাইফে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু একটা অনিশ্চয়তা। কিন্তু যারা সেটা বাজারে বিক্রি করছে, তারা কিন্তু মার্চেন্ট, যেমন ফিশ মার্চেন্ট, যেমন গোল্ড মার্চেন্ট, সিলভার মার্চেন্ট, হ্যাঁ, এই যে, বা যারা শাড়ি জামা কাপড় গার্মেন্ট মার্চেন্ট, তাহলে এইগুলো আমাদের কিন্তু একরৈখিক ভাবে আমরা বলে দিলাম বইয়ের মধ্যে কি আছে, সেইটা যেমন আমাদের পড়া দরকার, তেমনি এই বিষয়টা একটু ভাবা দরকার। এবং সেই উদ্দেশ্যে আমি স্বাগত জানাচ্ছি ইগনুর এই সিলেবাসকে, যে এই সমস্ত কারিগরদের কথা তুলে ধরেছেন। কিন্তু এখানে একটি বিষয় বলে রাখি, যে একটা আউটলাইন বা রূপরেখা প্রদান করার চেষ্টাই কিন্তু মূলত হয়েছে। কারণ মধ্যযুগে ইউরোপের মানচিত্র যদি আপনারা দেখেন, তাহলে সমগ্র ইউরোপের যদি পুঙ্খানুপুঙ্খভাবে ক্রাফট প্রোডাকশন আলোচনা করতে হয়, তবে একটা বিশাল একটা ইউনিট তৈরি হয়ে যেত। সেটি নিয়ে হয়তো পরে আলোচনা করা হবে, কিন্তু এখন এই আলোচনার মধ্যে, ইউনিটের মধ্যে একটা রূপরেখা প্রদানের প্রচেষ্টা করা হয়েছে। এবং এই যে ভূমিকাটাই আমি এখানে করলাম। আর আপনাদের একটু বুঝতে বলছি যে এই যে ক্রাফট প্রোডাকশন, অর্থাৎ কারিগরি উৎপাদন, তার পেছনে যারা জড়িত রয়েছে, অবশ্যই আপনারা তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করবেন, যে ডিউ রেসপেক্ট তাদের অবশ্যই প্রাপ্য তাদের। এবং তারা সমাজের, মধ্যযুগের সমাজে
তারা কিন্তু একটা অঙ্গাঙ্গী পার্ট অ্যান্ড পার্সেল ছিল, যেমন আজও আধুনিক যুগের সমাজেও তারা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ বলে বিবেচিত। বিশেষ করে আজকের যুগের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু এই ধরনের কারিগরি শিক্ষার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে। যাই হোক, আমি আলোচনার শুরুতে দেখুন আবার একটা ছবি, চার্চের ছবি দিয়েছি। এইখানের মধ্যে আমি এটা দিয়েও আপনাদের বোঝাতে চেয়েছি যে এই কারিগরি যে উৎপাদন, সেটা হচ্ছে মধ্যযুগীয় ইউরোপ, যেখানে চার্চের একটা গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। চার্চ যেমন ধর্ম সংস্কৃতি, সেরকম অর্থনীতিকেও নিয়ন্ত্রণ করত, এবং এই চার্চের সঙ্গে রাজাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আবার আরেকটি বিষয় বলে নেওয়া দরকার, সেটি হচ্ছে এই যে ক্রাফট বা কারিগরি ব্যবস্থা, এর সঙ্গে সম্ভ্রান্ত অর্থশালী মানুষের যেমন একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কারণ তারা নিবেশ করত, সেইরূপ রাজাদেরও কিন্তু একটা সম্পর্ক ছিল। আমি আগের দিনের আলোচনায় বলেছি, সম্রাট অনুমতি না দিলে কখনো কোনো ধর্ম সেখানকার সরকারি বা অফিসিয়াল রিলিজিয়নে পরিণত হয় না। সেরকম সরকারি আনুকূল্য ব্যতীত কিন্তু কখনো কোনো কারিগরি শিক্ষার বিস্তার বা কারিগরি ব্যবস্থার বিস্তার হতে পারে না। তাহলে কি এই মোটামুটি ভাবে আপনারা বুঝে গেছেন যে মধ্যযুগীয় ইউরোপে কারিগরি উৎপাদনের ক্ষেত্রে উন্নতি সাধিত হয়েছিল, এবং অগ্রগতির পেছনে বেশ কিছু কারণ তো নিহিত ছিলই, তার মধ্যে ভৌগোলিক কারণ এবং অর্থনৈতিক কারণ একটা বিরাট গুরুত্বপূর্ণ। ভৌগোলিক কারণ না, জলবায়ু যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সেই রকম এই যে কারিগরির মধ্যে, এই যে আমি এক্ষুনি বললাম টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বস্ত্র বয়ন শিল্প, এই যে বস্ত্র বয়ন, তার জন্য গ্রেজিং ফিল্ড দরকার, অর্থাৎ সেই ঘাস জমি দরকার, যেখান থেকে বিশেষ করে সেই সময় উলের বস্ত্র বেশি স্প্রেড করেছিল, এবং সেই উল কোথা থেকে আসতো? ভেড়ার লোম থেকে। তাহলে সেই ভেড়া চারণের জন্য যথেষ্ট জমির দরকার ছিল, সেই জমিও ক্ষেত্র বিশেষে বিভিন্ন স্থানে ছিল। এবার সেইটিকে বাজার তৈরির জন্য যে যে বিষয়গুলির প্রয়োজন ছিল, তারও একটা অস্তিত্ব ছিল, এবং অস্তিত্ব থাকার কারণেই সেগুলির অগ্রগতি হয়েছে। তো এই বিভিন্ন বিষয়গুলি একটা কারণ হিসাবে বিবেচিত হতে পারে। আর তাছাড়া যে ইউরোপের যে কথা বলছি, সেখানে আপনারা যদি মানচিত্রটি দেখেন, তাহলে ইউরোপের কিন্তু এদিকে ভূমধ্য সাগর, ওদিকে আটলান্টিক যে মহাসাগর, ওদিকে নর্থ সি, এবং এই যে তিন দিকে সমুদ্র, এই তিন দিকে যে ইউনিটে যে কথা বলা হয়েছে, তিন দিকে সমুদ্র থাকার কারণে কিন্তু তার একটা প্রাকৃতিক একটা আনুকূল্য কিন্তু এই যে ক্রাফট বা কারিগরি যে উৎপাদন, সেটি সেই এই যে জলবায়ুর থেকে এই আনুকূল্য, এই উৎপাদন ব্যবস্থা লাভ করেছে। আর এই উৎপাদনের সঙ্গে যুক্ত ছিল যেমন সরকার, যেমন ক্ষমতাশালী ব্যক্তি, তেমনি চার্চ। কাজে এর সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা, এবং সামগ্রিকভাবে কোন কোন যে কারিগরি উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল, সেই সময় এই ইউনিটে যার কথা উল্লেখ করা হয়েছে সেই বিষয়টি আলোচনা করা হবে। এবং এই কারিগরদের অর্গানাইজ করার জন্য যে সংঘ গঠিত হয়েছিল, তাকে বলা হয় গিল্ড। এই কারিগরদের গিল্ড কারিগরদের
ভালো মন্দ তাদের স্বার্থ দেখার জন্য কি ভূমিকা গ্রহণ করেছিল সেই বিষয়টিও উল্লেখ করা হবে। আর মোটামুটি একটু আগেই বলেছি যে সপ্তম থেকে পঞ্চদশ সেটি হয়তো রেফারেন্সে কখনো ষষ্ঠ হতে পারে, আবার সপ্তম থেকে মোটামুটি ভাবে সপ্তম থেকে পঞ্চদশ শতকের যে মধ্যে যে যে পরিবর্তন হয়েছে সেই বিষয়টিকে এখানে হাইলাইট করা হয়েছে। এবং ভৌগোলিক প্রেক্ষাপটটি তো গুরুত্বপূর্ণ, যে কোনো উৎপাদনের ক্ষেত্রে সেই বিষয়টি, অর্থাৎ জল কতখানি পাচ্ছে এবং সেই যে যে বস্তুগুলো উৎপাদিত হচ্ছে তার অনুকূল পরিবেশ সেই অঞ্চলে আছে কিনা। সেটা যদি আমরা দেখতে যাই তাহলে কি দেখব না, ইউরোপে কিন্তু মধ্যযুগের ইউরোপে পশুচারণ ক্ষেত্রের অভাব ছিল না, এছাড়া নানান রকম প্রাকৃতিক সম্পদ ছিল। আর কি, যেমন আমরা এখানে যে ইউনিটে যে মদ শিল্পের কথা অর্থাৎ মাদক শিল্পের কথা আলোচনা করা হয়েছে, তার জন্য কি দরকার, আঙুর দরকার, ভাইনিয়ার দরকার, তাহলে এটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তাহলে এই প্রাকৃতিক সম্পদ ছিল কিনা, তাছাড়া খনিজ সম্পদ, যেমন মাটির তলা থেকে যে লোহা কয়লা প্রভৃতি উত্তোলন করা হতো সেটি কত পরিমাণে, কি পরিমাণে সেটা পাওয়া যাচ্ছে, এবং নানান মূল্যবান স্টোন সোনা রূপা সেগুলি বা কিরকম পরিমাণে পাওয়া যাচ্ছে। তাছাড়া সেই সময় ব্রোঞ্জের উৎপাদন কতখানি হতো, এই যে বিভিন্ন যে সম্পদগুলো তার বিষয়ে উল্লেখ করা হয়েছে। তবে তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই সময় মানুষের বিভিন্ন উপজীবিকা ছিল, তার মধ্যে কৃষি প্রধান উপজীবিকা, তাছাড়া বস্ত্র বয়ন শিল্প সেটাও একটা উপজীবিকা, তাছাড়া যারা খনিতে কাজ করত সেটাও একটা উপজীবিকা, যারা পশুচারণ করত, যারা সোনার নানান রকম সোনা রূপা ব্রোঞ্জের উপকরণ তৈরি করত সেটাও এক একটি উপজীবিকা, যারা মদ শিল্পের সঙ্গে যুক্ত ছিল সেটিও একটা উপজীবিকা। তাহলে এই যে আলোচনা তার থেকে কিন্তু সেই যুগের যে বিভিন্ন উপজীবিকার সঙ্গে যুক্ত মানুষের কথাও কিন্তু আপনাদের আলোচনার ক্ষেত্রে উঠে আসছে। আর তবে জলবায়ুর যে আনুকূল্যের কথা এক্ষুনি বললাম, সেই জলবায়ুর তারতম্য হতেই পারে, এবং জলবায়ুর তারতম্যের কারণে কৃষিজ উৎপাদন কখনো ভালো হবে কখনো খারাপ হবে। একই জায়গায় একই দেশে কখনো কোনো সিজনে বৃষ্টি যদি ভালো হয় তবে ফলন ভালো হবে, বৃষ্টি যদি না হয় তবে ফলন খারাপ হবে, হয়তো দুর্ভিক্ষও হতে পারে। তো এই যে বিষয়গুলো এগুলো আপেক্ষিক এবং পরস্পরের সঙ্গে একটা পরিপূরক সম্পর্ক তাদের রয়েছে। তবে ইটালি লুক্সেমবার্গ স্পেন হল্যান্ড প্রভৃতি দেশে যে জলবায়ুর তারতম্য এবং সেই জলবায়ুর তারতম্যের কারণে এই দেশগুলোতে কৃষিজ উৎপাদনের যে বিভিন্নতা ছিল সেই বিষয়টি এই ইউনিটে তুলে ধরা হয়েছে। তাছাড়া সেই সময় সেই যে যুগটার কথা বলা হচ্ছে সেই মধ্যযুগে কিন্তু সামন্ততন্ত্রের একটা বিরাট ভূমিকা ছিল। তারা কেবল অর্থনীতিকে না রাজনীতিকেও নিয়ন্ত্রণ করত। এটা আমি আলোচনায় বলেছি রাজাদের সঙ্গে তাদের কি সম্পর্ক ছিল, রাজা কতখানি সামন্তদের উপর নির্ভর করতেন, এই সামন্তরা কিরকম ভাবে তারা বিশাল জমি তারা ভূমি তারা রাজাদের কাছ থেকে প্রাপ্ত হতেন এবং সেটি আবার তাদের ভাসালদের মধ্যে তারা ডিস্ট্রিবিউট করে দিতেন। আবার এই সামন্তদের ভূমিদাস থাকতো, যে ভূমিদাসরা এই সামন্তদের জন্য উৎপাদন করত, উৎপাদনের সঙ্গে যুক্ত। তাহলে এই ভূমিদাসরাও কিন্তু এক ধরনের কারিগর যারা দীর্ঘদিন শোষিত বঞ্চিত হয়েছে। আর কি, যারা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল,
এই সামন্ততন্ত্রের শেষ দিকে যখন আস্তে আস্তে নগর গড়ে উঠলো, তখন আমরা কি দেখছি, বাণিজ্য শুরু হয়ে গেল। এবং পরবর্তী পর্যায়ে পঞ্চদশ শতকে রেনেসাঁর সঙ্গে সঙ্গে কি হলো, সমস্ত জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ, বাইরের সঙ্গে একটা সমুদ্র পথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক তৈরি হলো। তাহলে এই যে বণিক শ্রেণী, এই বণিক শ্রেণীর থেকে যে সমস্ত শহরে যারা ধনী বিত্তশালী ব্যক্তি, তারা সেই থেকে, সেই শ্রেণীর থেকে বুর্জুয়া শ্রেণী, বুর্জুয়া ক্লাস, এই বুর্জুয়া ক্লাস তৈরি হলো ফ্যাক্টরি ওনার এবং লেবার ক্লাস, অর্থাৎ যারা শ্রমিক, এই শ্রমিক তৈরি হলো। তাহলে প্রত্যেকটা ইউনিট বলবেন যে আরে এগুলো তো ম্যাডাম আগেও বলেছেন। এই যে উৎপাদনের সঙ্গে প্রত্যেকটার একটা, এরা হচ্ছে সমাজের এবং অর্থনীতির এক একটা পার্ট, এবং প্রত্যেকটা পার্ট আমি যখন পাতা উল্টাচ্ছি অটোমেটিক্যালি তাদের নাম উঠে আসছে, কারণ এরা প্রত্যেকে প্রত্যেকের পরিপূরক। আবার এই নগর যখন বিকাশ হচ্ছে তখন বাজার তৈরি হচ্ছে, সেই বাজারে ক্রেতা আসছে, বিক্রেতা আসছে, এবং নগর বিকাশের ফলে সমস্ত প্রশিক্ষণ প্রাপ্ত কারিগর, কারণ যখনই নগর তৈরি হচ্ছে তখন বড় বড় ইমারত তৈরি করতে হচ্ছে, এবং এই যে বাজারের দোকান তৈরি করা, তাতেও তো কারিগর লাগবে। এবং যারা বিলাসবহুল যে সমস্ত গৃহাদিতে বাস করত, তাদের ব্যবহারের জন্যেও যে সামগ্রী, সেগুলো এই কারিগররাই তৈরি করত। প্রশিক্ষণ প্রাপ্ত কারিগর লাগছে। আর গ্রামাঞ্চলেও কিন্তু কারিগরের অস্তিত্ব ছিল, তাদের মধ্যে প্রশিক্ষিতও ছিল, আবার আনস্কিলড বা অপ্রশিক্ষিত কারিগর আছে। এই দেখুন, এটা বাজারের ইমপ্রেশন দিয়েছি। তাহলে এই যে আমি এক্ষুনি যেটা বললাম, শহরের অভ্যুদয় হলো নগরের, সেখানে ধনিক শ্রেণী বা বিত্তশালী যে ব্যক্তিরা, তারা তখন কি করলেন, কি তারা তাদের মাথায় কি এলো, আচ্ছা আমরা যে তাদের তো তাদের এরকম ডাইভার্সিফাইড সোর্স অফ ইনকাম হয়ে গেছে। তারা কখনো বাণিজ্য করছেন, কখনো আবার গ্রাম থেকে তারা নানান রকম উৎপাদিত সমস্ত বস্তু নিয়ে এসে বাজারে বিক্রয় করছেন। এইভাবে তারা লভ্যাংশ লাভ করছেন এবং আরো অধিক তারা রোজগার করছেন, অর্থশালী হয়ে যাচ্ছেন। সেই অর্থকে তারা আবার নিবেশ করছে, নিবেশ করে আরো অর্থ তারা সঞ্চয় করছেন। এদের একটা বিরাট ভূমিকা, কারিগরি শিল্পে তারা অর্থ বিনিয়োগ করলো, বাণিজ্যে তারা অর্থ বিনিয়োগ করলো। এইভাবে বুর্জোয়া শ্রেণীর উদ্ভব হলো, আমি একটু আগেই বলেছি। এবং সেই সময় কত রকমের কারিগরি শিল্প ছিল তা একটা দানপত্র থেকে জানা যায়। অন্তত 27টি এই জাতীয় কারিগরি শিল্পের অস্তিত্ব জানা যাচ্ছে। আর এই সময় রেনেসাঁ পিরিয়ডে ইটালির যে নগর রাষ্ট্রগুলো, সেগুলো ছিল রেনেসাঁর প্রাণকেন্দ্র। আর তাহলে এই যে নগর, এই যে নাগরিক যে সভ্যতা, সে নাগরিক সভ্যতার সঙ্গে উৎপাদনের একটা সম্পর্ক রয়েছে, ক্রাফটের সম্পর্ক রয়েছে। এবং লন্ডন সেই সময় ছিল কারিগরি বিদ্যার একেবারে প্রাণ কেন্দ্র। লৌহকার, স্বর্ণকার প্রভৃতি বিভিন্ন কারিগরের অস্তিত্ব আমরা সেই সময় দেখতে পাচ্ছি। আর প্রচুর নতুন নতুন বাজার তৈরি হয়েছিল। যখনই নানান রকম কারিগরি উৎপাদন হবে, তখনই বাজারও নানান, কোনোটা যেমন আমরা এখন বাজারে কিনতে যাই, কোনোটা সবজির বাজার, কোনোটা মাছের বাজার। আমাদের দরকার হয়তো মাটির হাঁড়ি, যান চলে যান, ওইখানে হচ্ছে মাটির দোকান রয়েছে। তাহলে এই যে একটা সেপারেট জায়গা, তখনও কিন্তু এই, অর্থাৎ যে যেটা উৎপাদন করছে ওইখানে হচ্ছে ফলের বাজার, ওইখানে হচ্ছে নানান রকম ফ্রুটস, নানান রকম ড্রাই ফ্রুট পাওয়া যাচ্ছে। তখনও কিন্তু এইরকম এক একটি উৎপাদনকে কেন্দ্র করে নতুন নতুন বাজার তৈরি হয়েছিল। বলা যায় প্রায় 931 থেকে 1002 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিতে এই ধরনের প্রায় 29টি বাজার তৈরি হয়েছিল।
আর এই ক্রাফট বা কারিগরিকে কেন্দ্র করে অর্থনৈতিক ঐতিহাসিক কার্লোস সিপোলার যে লেখক, যে সমস্ত হিস্টোরিক্যাল রাইটিং আছে, ইকোনমিক হিস্ট্রি, তার থেকে অনেক তথ্য জানা যায়। তো সেটাকে খুব সংক্ষেপ করে ইউনিটে বলা হয়েছে। কার্লোস সিপোলা বলেছেন যে ধনী শ্রেণী ব্যবসায় অর্থ নিবেশ করতেন এবং তারা নগরের রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় প্রত্যেকটি বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন, কারণ যাদের অর্থ আছে তাদের হাতেই ক্ষমতা আছে। তাহলে আমরা বাংলায় একটা কথা বলি, অর্থ অনর্থের মূল, না সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু অর্থ যে বা সম্পদ, সেটা যে ক্ষমতার প্রাণকেন্দ্র, ক্ষমতার উৎস। অর্থ না থাকলে কি করেই বা কারিগরি উৎপাদনে তারা নিবেশ করতেন, কি করেই বা তারা বাজার তৈরি করতেন। এবং এই যারা ধনী ব্যক্তি তারা কিন্তু ধর্মীয় ভাবেও কিন্তু তারা ক্ষমতাশালী, অর্থাৎ যে চার্চ, সেই চার্চও কিন্তু ধনী ব্যক্তিদের কথা শুনতেন। এমনকি আজকাল যদি আপনারা যে কোনো ধর্মক্ষেত্রে যান, সেখানেও কিন্তু দেখবেন যে প্রত্যেকটা পাথরের উপরে এক একজন ব্যক্তির নাম লেখা থাকে, অর্থাৎ সেই পাথরগুলি তারা দান করেছিলেন। অর্থ না থাকলে কিংবা কোনো মূর্তিকে তারা ওই মন্দিরকেই তৈরি করেছেন, করে ডেডিকেট করেছেন। তাহলে অর্থ না থাকলে ধর্মের ক্ষেত্রেও কিন্তু এই অর্থের প্রয়োজন হয়, সেখানেও সেই ক্ষমতাশালী ব্যক্তির অস্তিত্ব আমরা মানি না মানি, কিন্তু এটাই হচ্ছে বাস্তব। কিন্তু তার মানে তো এই নয় সেটাকে আমরা কোনো নেগেটিভ অর্থে দেখব না। আমরা ইতিহাসের ছাত্রী, ইতিহাসের ছাত্রছাত্রী, ইতিহাস নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমরা কি বলবো, যে এই ক্ষমতাশালী যাদের অর্থশালী ব্যক্তি, তারা রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলো কিছুটা তারা নিয়ন্ত্রণ করতেন। এবং তিনি উৎপাদনের নানান প্রেক্ষাপটের কথা বলেছেন, এবং এই উৎপাদনের সঙ্গে শ্রমিকের প্রয়োজন, মূলধনের প্রয়োজন, প্রাকৃতিক সম্পদের প্রয়োজন। তাহলে দেখুন, এই যে এক্ষুনি আমি ক্ষমতাশালী ব্যক্তিদের কথা বললাম, তাহলে তাদের যদি অর্থ না থাকে তারা শ্রমিককে নিয়োগ করবে কি করে? শ্রমিক যদি নিয়োগ না হয় তবে ওই কারিগরি উৎপাদন কে করবে? আবার যদি মূলধন না নিবেশ হয় তবে ওই উৎপাদনটার কি করে বিস্তার হবে? ওই বাণিজ্য, ওই শিল্পের, ওই ইন্ডাস্ট্রির কি করে বিকাশ হবে? এবং এই প্রাকৃতিক সম্পদকে কি করে কাজে লাগিয়ে একটা ভালো ইন্ডাস্ট্রি তৈরি করা যায়, সেই এক্সপার্টাইজ যে বিষয়টি, সেটাও কারা করবেন? এই সমস্ত অর্থশালী ব্যক্তি, তারাই কিন্তু অর্থের বিনিময়ে তারা সেই সমস্ত টেকনিক্যাল মেনদের তারা অ্যাপয়েন্ট করবেন। তো যাই হোক, আমরা তাহলে কি দেখছি, আস্তে আস্তে নগরের বৃদ্ধি হচ্ছে, নগরের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে অনেক মানুষ এখানে চলে আসছেন, জনসংখ্যার বৃদ্ধি হচ্ছে এবং একটা সামাজিক, অর্থাৎ মানুষের মধ্যে বিলাসবহুল জিনিস ব্যবহার করা একটা ট্রেন্ড বাড়ছে, ফলে কারিগরের চাহিদাও তার সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে। আর কি হচ্ছে, ভেড়ার থেকে সেই সময় একটু আগেই বলেছি যে উল, বস্ত্র বয়ন শিল্প, মানে উলের তৈরি যে সমস্ত বস্ত্র, তারই চাহিদা বেশি ছিল এবং প্রচুর ভেড়ার প্রতিপালন করতে হতো, জমি প্রয়োজন ছিল। জমি তাহলে কি করে আসতো যদি না অর্থ বিনিয়োগ করা হতো? তাহলে বস্ত্র বয়ন শিল্পে আমরা দেখতে পাচ্ছি স্পেন, ইংল্যান্ড, ইটালি, হল্যান্ড, লুক্সেমবার্গ, বেলজিয়াম প্রভৃতি দেশে এই শিল্পের প্রভূত উন্নতি হয়। আর রাজাদের একটা বিরাট ভূমিকা রয়েছে। কেন আমি বলছি না, রাজাদের যে সম্মতি বা স্বীকৃতি ছাড়া কিন্তু কখনো উৎপাদন বৃদ্ধি পায় না, এবং এমনকি সম্ভ্রান্তশালী ব্যক্তিরাও তারা কাজ করতে পারে না। সেই সময়কালে
ফ্রান্স, ইংল্যান্ডে যে অ্যাবসলিউট মনার্কি গড়ে উঠেছিল, সেটাও কিন্তু এই উৎপাদনের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে একটা জোয়ার এনে দিয়েছিল। এবং এই টেমসের, ইংল্যান্ডের টেমস নদী ধরে একটা ইন্টার রিজিওনাল, আন্তঃআঞ্চলিক একটা বাণিজ্য গড়ে উঠেছিল। এবং খনি শিল্পের কথা, খনিজ সম্পদের কথা, খনি উত্তোলনের কথা একটু আগেই বলেছি। এই দেখুন অ্যাবসলিউট মনার্কি, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, এগুলোর একটা ইমপ্রেশন আমি তুলে ধরেছি। আর যে সমস্ত শিল্পের আলোচনা এই ইউনিটে হয়েছে, বস্ত্র বয়ন শিল্প, ধাতু বিষয়ক কারিগরি শিল্প, খনিজ দ্রব্য উত্তোলন, কাঁচ শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, মাদক তৈরি, এবং এই যে উল শিল্প, এর কাঁচামাল তো বাড়িতেই মজুদ ছিল। যে সমস্ত গার্ডেন বাগানগুলো ছিল, বা যে সমস্ত ছোট যে জমিগুলো ছিল যেখানে ওরা ভেড়াকে মানে চারণ করতেন, সেখান থেকেই উলগুলো আসতো। বিশেষ করে রেনেসার যুগে একদম রেডিমেড বস্ত্র তৈরি শুরু হয়ে গেল, এবং আকরিক, লোহা, কয়লা উত্তোলন শুরু হলো, সোনা রূপার ন্যায় মূল্যবান পাথর। আর এই যে ধাতু গলানোর জন্য ব্লাস্ট ফার্নেসের ব্যবহার শুরু হয়ে গেল। আর কি, ফ্রান্স, ইংল্যান্ড, স্কটল্যান্ড প্রভৃতি দেশে কয়লা উত্তোলন গুরুত্ব পেয়েছিল, আর মধ্য ইউরোপের রূপার যে উত্তোলন সেটা গুরুত্ব পায়। এই দেখুন একটা কিরম করে যে খনির মধ্যে নিচে যে হচ্ছে, তারা কেটে কেটে কি করে ভেতরে ঢুকছে তার একটা ইমপ্রেশন দিয়েছি। আর কাঠ শিল্পের ক্ষেত্রে বালি ও কাঠকে দ্রবীভূত করে শীতল করে কাঠ তৈরি হতো, এবং এই কাজ আরো বেশি বাড়ে যখন নয়নাভিরাম সব ক্যাথিড্রাল গুলো গড়ে উঠেছিল ত্রয়োদশ শতকে। বিশেষ করে রঙিন কাঁচ, এই দেখুন রঙিন কাঁচের যে কৌশল আবিষ্কার হয়েছিল 1150 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে। এবং আস্তে আস্তে জাহাজ নির্মাণ শিল্প গুরুত্ব পেল। এটা ভৌগোলিক আবিষ্কার যখন শুরু হলো 1500 শতকে, এবং ভূমধ্য সাগর, আটলান্টিক ও উত্তর সমুদ্র অঞ্চলের মধ্যে একটা নৌ যোগাযোগ স্থাপিত হয়েছিল। আর মাদক শিল্পের ক্ষেত্রে কিন্তু চার্চের আনুকূল্য ছিল। বেশ কিছু আঙুর বাগান গড়ে উঠেছিল, আঙুর ফলের পচন প্রক্রিয়ার মাধ্যমে এটি তৈরি হতো। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের প্যারিস, রেইন, ইংল্যান্ড প্রভৃতি অঞ্চলে এই যে পৃথক পৃথক স্থানে এই আঙুর বাগান গড়ে তোলা হয়। এই যে সাত কারিগররা কিরকম করে আঙুর থেকে তারা মাদক তৈরি করছে। আর গিল্ডের একটা বিরাট ভূমিকা ছিল। এক একটা উৎপাদনের জন্য এক এক শ্রেণীর কারিগরদের জন্য এক এক রকম গিল্ড বা কারিগরের সংঘ গড়ে উঠেছিল। আর এই যে এদের কিছু কাজ ছিল, তারা বাজারে যাতে দ্রব্যগুলোর গুণমান ঠিক থাকে সেটা নিশ্চয় করতো, যেন খারাপ না হয় কোয়ালিটি, সেটা দেখতেন। উৎপাদন হবে সেটা নির্ধারণ করা, অর্থাৎ অতিরিক্ত যদি উৎপাদন হয়ে যায় তবে কি হবে, বাজারে দামটা পড়ে যাবে, মূল্যটা পড়ে যাবে। সেক্ষেত্রে কারা ক্ষতিগ্রস্ত হবে? কারিগররা ক্ষতিগ্রস্ত হবে, যে তারা ঠিক মতন দাম পাবেন না। এবং শুধু তাই নয়, যে দ্রব্যগুলো অতিরিক্ত হতো সেগুলো নষ্ট হয়ে যাবে। আর কি, কারিগর যাতে দক্ষ হয়, যদি কারিগরের মধ্যে কোনো অদক্ষতা থাকে তবে উৎপাদন খারাপ হবে, সেইটি তারা নিশ্চয় করতেন। আর তাদের কাজের সময়টা, যে সকাল থেকে রাত অবধি তারা কাজ করে যাচ্ছেন, তার মধ্যে কোনো বিশ্রাম নেই, এইটি যাতে না হয় সেটাও কিন্তু গিল্ড কিন্তু নিশ্চিতভাবে সেটাকে কিন্তু এনশিওর করতেন। আর কি, উৎপাদনের ক্ষেত্রে কারিগরে বণিকে যাতে একেবারে ভীষণভাবে প্রতিযোগিতার মনোভাব না থাকে, সেইটার দিকেও তারা, কারণ প্রতিযোগিতার মনোভাব থাকলে কি হবে, আরেকজনকে কি করে তারা চিট করে হয়তো পাশের জন দামটা কম নিল, এইভাবে কি হবে,
মূল্যের সঙ্গে সঙ্গে তার যে কোয়ালিটি, তখন ও যে দামটা কম নিচ্ছে তার মানে নিশ্চয়ই কোয়ালিটির ক্ষেত্রে তফাৎ আছে। তো সেই ব্যাপারটি এক পার করা যাতে হয় সেদিকে তারা নিশ্চয় করত। গিল্ডে কত রকমের সদস্য ছিল, এই যে বিষয়গুলো খুব ইন্টারেস্টিং। মাস্টার, জার্নিম্যান, অ্যাপ্রেন্টিস। অ্যাপ্রেন্টিস কাদের বলে? শিক্ষানবিশ। তাহলে গিল্ডের আমরা কি দেখতে পাচ্ছি? সমস্ত নতুন নতুন যারা কারিগর হবেন তাদেরকে গিল্ড শিক্ষা দিতেন। এই শিক্ষা নবিশই গ্রহণ করতেন সেই নতুন যেসব ছাত্ররা যারা কারিগর হবেন, যারা কারিগরি বিদ্যা শিখতে ইচ্ছুক। এবং এই প্রশিক্ষণটা মানসিক এবং কায়িক। এটার মানেটা কি? কায়িক শ্রম তুমি কতখানি করতে পারো এবং মানসিক ভাবে তুমি কতখানি ধৈর্যশীল, তোমার মধ্যে স্থৈর্য কতখানি আছে। তুমি নিখুঁত একটা কাজ তো করতে গেলে একটা মানসিক স্থৈর্যের দরকার, সেই মানসিক প্রশিক্ষণও কিন্তু তারা দিত। ত্রয়োদশ শতকের ইংল্যান্ডে এই ধরনের গিল্ডের প্রথম অস্তিত্ব আমরা দেখতে পাই, পরে তা ইউরোপের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। গিল্ডে মাস্টারের একটা মুখ্য ভূমিকা ছিল। এই মাস্টারই কিন্তু অ্যাপ্রেন্টিসকে প্রশিক্ষণ দিতেন, তার খাওয়া থাকার দায়িত্ব তার ছিল এবং কখনো কখনো একটা সামান্য কিছু অর্থ তাকে অ্যাপ্রেন্টিসকে তাকে ইনসেন্টিভ হিসাবে দেওয়া হতো, যাতে তার কাজের ইচ্ছাটা, শেখার ইচ্ছাটা বাড়ে। যে এখন আমরা স্কলারশিপ পাই না, সেই ধরনের বলতে পারেন। আর এই মাস্টার অ্যাপ্রেন্টিস দায়বদ্ধ থাকতেন, অর্থাৎ অ্যাপ্রেন্টিস যদি দুর্ব্যবহার করতেন তাহলে বোঝা যেত তার শিক্ষা সম্পূর্ণ হয়নি এবং তার জন্য মাস্টার কিন্তু অ্যাপ্রেন্টিসকে তিনি কি করতে পারতেন? শাস্তিও দিতে পারতেন। এবং আরেকটি যে শর্ত ছিল, অ্যাপ্রেন্টিসকে সর্বদা মাস্টারের প্রতি অনুগত এবং তার আজ্ঞাবহ হতে হবে। প্রত্যেক মাস্টার নির্দিষ্ট সংখ্যক যে অনেক অ্যাপ্রেন্টিস নিয়ে নিলাম তা হবে না। এখন আমরা যখন পিএইচডি করতে যখন কেউ ঢোকে কোনো একজন নির্দিষ্ট গাইডের কাছে, তখন একটা নির্দিষ্ট করে দেওয়া হয় এই 5 জনের বেশি আপনি নিতে পারবেন না, তাদের শেষ হবে তারপর। কারণ অনেক যদি মাস্টার যদি অনেক অ্যাপ্রেন্টিস নিয়ে নিত তাহলে কাউকেই তিনি ঠিকভাবে শিক্ষা দিতে পারতেন না। সাধারণত 7 বছর ছিল এই সময়কাল, তবে কিছু কিছু সময় অল্প সময়ের জন্য হতেন, মানে প্রশিক্ষণ প্রদান করা হতো। আর যে বয়সে তারা ঢুকতো মোটামুটি 8 বছর বয়সে, এই অ্যাপ্রেন্টিসের সময়টা যখন শেষ হতো তারা যে কোনো জায়গায় ওয়ার্কম্যান বা জার্নিম্যানের কাজে যোগদান করতে পারত। এই যে জার্নিম্যান, অর্থাৎ জার্নিম্যান শব্দটার মধ্যে তার জার্নি, তার মানে কারিগরি জীবনের জার্নিটা শুরু হলো। এইটা সংক্ষিপ্ত সময়ের জন্য ছিল এবং এই সময়ে যদি সেই অ্যাপ্রেন্টিস তার দক্ষতা প্রমাণ করতে পারত তবে তাকে আরো সে সামনের দিকে অগ্রসর হতে পারত। তবে আর আরেকটা কি, ক্রেতা যাতে সঠিক মানের দ্রব্য পায় সেটা নিশ্চিত করাও কিন্তু গিল্ডের দায়িত্ব ছিল। আর একটু আগেই বলেছি প্রয়োজনের অতিরিক্ত উৎপাদনের অনুমতি গিল্ড দিত না। এই গিল্ডের মধ্যে নারী প্রধান গিল্ডের কোনো অস্তিত্ব কিন্তু ছিল না বললেই চলে, একেবারেই ছিল না। আর কি, গিল্ডের আরেকটা মানবিক দায়িত্ব ছিল। দুস্থ এবং অসুস্থ কারিগর যারা, তাদের দেখাশোনা করা, তাদের জন্য গৃহ নির্মাণ করে দেওয়া, তাদের ধর্মীয় ও শিক্ষামূলক কাজে সাহায্য করা, এগুলোও কিন্তু গিল্ড দেখত। এমনই এক গিল্ড, তার নামে ক্রিস্টি কেমব্রিজ নামক একটি কলেজ স্থাপন। এখন যে সরকার যে সমস্ত কাজগুলো করছে, যে সমস্ত কারিগরি সমস্ত বিদ্যালয়, তারপরে কলেজ তৈরি করছে, ইনস্টিটিউট, তখন গিল্ড সেই কাজগুলো করত। তো আস্তে আস্তে কি হচ্ছে, গিল্ডের পরিধি বাড়ছে, কারণ আন্তর্জাতিক বাজার তৈরি হচ্ছে, উৎপাদনের চাহিদা বাড়ছে এবং যখনই আন্তর্জাতিক বাজার তৈরি হচ্ছে স্থানীয় বাজারও কিন্তু তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং স্থানীয় বাজারেও বিক্রয়ের একটা নতুন পথ খুলে যাচ্ছে। গিল্ডের সংখ্যা বাড়ছে কারণ অনেক বেশি কারিগর আসছে, অনেক বেশি উৎপাদন,
তখন দেখা যাচ্ছে যে অনেক গিল্ড তারা এক একটা যুক্ত হয়ে একটা বড় কোম্পানিতে পরিণত হচ্ছে, লিভারি কোম্পানিতে তারা রূপান্তরিত হচ্ছে। আর আর কি হতো যে গিল্ডের কিন্তু অনেক চ্যালেঞ্জ ছিল। কি চ্যালেঞ্জ ছিল গিল্ডের? যদি গুণগত মান খারাপ হতো, বাজার মূল্য বেশি হতো, কিংবা হঠাৎ করে বাজারে দাম কমে যাচ্ছে বা হঠাৎ করে বাজারে দাম বেড়ে যাচ্ছে, তার জন্য কিন্তু গিল্ডকে সেই দায়িত্ব গ্রহণ করতে হতো। 16 শতকে ইটালিতে এই ধরনের ক্ষেত্রে গৃহ নির্মাণ শিল্প বিশেষ গুরুত্ব পায়, কারণ অনেক নগর গড়ে উঠেছিল। প্রথম দিকে মাটি দিয়ে তৈরি হলো, পরে কি হলো প্রস্তর নির্মিত সমস্ত গৃহাদি, যেমন রাজপ্রাসাদ, গির্জা প্রভৃতি। এই কাজে কিন্তু দক্ষ কারিগরের প্রয়োজন ছিল। তাছাড়া অন্যান্য কারিগরি শিল্পের মধ্যে আমরা দেখেছি বয়ন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, রঞ্জক শিল্প অর্থাৎ বিভিন্ন রাঙানো, সেটা কাপড়ের গায়ে হতে পারে, অন্য কোনো কিছুর উপরে সেটা রঞ্জক দ্রব্য দিয়ে যে রঙিন করা, সেই শিল্প প্রভৃতি গুরুত্ব পেল। আর কি সবসময় তো দক্ষ কারিগররাই যে সুযোগ পাবে, স্বল্প দক্ষতা সম্পন্নরা কি তাহলে বেকার থাকবে? তা নয়, তারাও কিছু কিছু কাজের সুযোগ পেত। তবে সমাজে জাহাজ নির্মাণ শিল্পীদের কিন্তু একটা পৃথক আসন ছিল। আর আরেকটি বিষয় তাহলে আমরা কি দেখলাম, যে বাজার বাড়ছে, বাজারে চাহিদা বাড়ছে, চাহিদা অনুসারে উৎপাদন বাড়ছে, অনেক কারিগর বাড়ছে, ব্যবসার সম্প্রসারণ হচ্ছে, ব্যবসার সম্প্রসারণের সঙ্গে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য হচ্ছে, এবং নানান রকম বিলাস দ্রব্য বাজারে আসছে, ধনীদের অর্থ বেড়েছে, তাদের ক্রয় করার ক্ষমতাও বেড়েছে। এই পরিস্থিতিতে অনেক সময় কারিগররা যদি অত্যাচারিত হতো বা তারা মনে করছেন যে তারা তাদের যে লভ্যাংশ পাচ্ছেন না, তবে কিন্তু তারা তাদের ধীরে ধীরে নিজেরা ঐক্যবদ্ধ হতে শুরু করলেন, এবং এই ঐক্যবদ্ধতার যে ঐক্যের কারণে নিজেদের অধিকারের লড়াই তারা নিজেরাই শুরু করলেন। আর এই যে যারা ধনী ব্যবসায়ীরা, একটু আগেই বলেছি যে সম্রাটের সঙ্গে শাসক শ্রেণীর সঙ্গে, দেখুন এখনো কিন্তু সেই রীতি আছে, অর্থাৎ যারা ব্যবসায়ী তারা যদি শাসক শ্রেণীর সঙ্গে ঘনিষ্ঠতা না রাখে, তবে তো তারা ব্যবসাই করতে পারবে না। তাদের একটা ব্যবসার ক্ষেত্রে একটা প্রতিকূল একটা পরিস্থিতির সৃষ্টি হবে। সে যুগেও সেই একই ব্যবস্থাই ছিল। আর কারিগরের কথা বললাম যে পুরুষ কারিগরদের সুযোগটা বেশি ছিল শহরে বিশেষ করে, আর গ্রামাঞ্চলের স্ত্রী কারিগররা তারা কিন্তু গৃহস্থালির সঙ্গে যুক্ত নানাবিধ কাজ, সেই সমস্ত উৎপাদনের সঙ্গে তারা যুক্ত ছিল। আর শহরে তারা যখন কাজে আসতো তাদেরকে বলা হতো তারা হচ্ছে আনস্কিল্ড লেবার বলে, তাদেরকে কিছুটা হেয় করা হতো। তো এই যে অর্থাৎ ইউরোপে আমরা দেখতে পাচ্ছি একটা বস্তুগত সংস্কৃতি প্লাস মানসিক সংস্কৃতি গড়ে উঠছে, এবং জালে গফ তিনি ইউরোপের যে সমাজকে ত্রিস্তরীয় সমাজ, তাকে 3টি শ্রেণীতে ভাগ করছেন। তাহলে আমরা কি দেখছি, যারা ধর্মকর্ম করছে, তারা প্রার্থনা করছে, যেমন চার্চ বা যাজকরা। আবার একদল আছে যারা যুদ্ধ করছেন, এবং অর্থাৎ তারা হচ্ছে যে ক্ষত্রিয়রা যারা যুদ্ধ করছেন তারা আছেন। আবার যারা শ্রমিক, যারা কায়িক শ্রম করছেন। কিন্তু এছাড়াও এই 3টি শ্রেণী ছাড়াও বণিকরা, যারা বড় ধনী, যারা অর্থ নিবেশ করছেন, তাদেরও তো একটা স্তর তৈরি হয়েছিল। তো যখন ইউরোপে চার্চের প্রাধান্যটা বেশি ছিল, অর্থাৎ রেনেসাঁ আগে, তখন কিন্তু এই যে যারা প্রার্থনা করছেন যাজকরা এবং যারা যুদ্ধ করতেন যে সমস্ত, তারা কিন্তু ব্যক্তিরা, সেই শ্রেণী, তারা কিন্তু এই কারিগরদের কিন্তু একটু ঘৃণার চোখেই দেখতেন। কিন্তু চার্চও পরে উপলব্ধি করলেন যে না, তারা কিন্তু অবহেলনীয় নয়,
এবং তাদেরও অধিকার আছে, এই কথা চার্চকে স্বীকার করতে হলো যখন ত্রয়োদশ শতকে কারিগররা যে আমরা কি তাহলে ফেল না, আমরা কি তাহলে আমরা যে কাজটা করি সেটা কি ঈশ্বরের কাজ নয়, ঈশ্বর কি আমাদের ছোট চোখে দেখছেন, এই যে প্রশ্নগুলো যখন তুললো তখন কিন্তু তার উত্তর দিতে হলো চার্চকে। এবং রডনে হিলটন কি বলছেন, যে যেটা আমি সমানেই বলে চলেছি, সমৃদ্ধশালী বণিকরা বাজারকে, কারিগররা তারা সমস্ত লভ্যাংশটা নিজেদের ঘরে তুলে আনার চেষ্টা করতেন এবং কারিগরদের লাভের কোনো অংশ দিতেন না, তাদের কিছু নির্দিষ্ট বেতন দিতেন। এবং গ্রামাঞ্চলেও এই একই জাতীয় উৎপাদন প্রথাই প্রচলিত ছিল, উদাহরণ ইটালি। আর গ্রামাঞ্চলে কি ছিল, ঘরোয়া অর্থাৎ একটা হাউসহোল্ড একটা ক্রাফট প্রোডাকশন ছিল। আর কারিগররা একেবারে ভূসম্পত্তির অধিকারী হতেন না। আর এইখানে গ্রামাঞ্চলে যেটা ছিল, যারা ধনীরা তারা কিছু কাঁচা মাল কারিগরদের দিয়ে যেতেন, তারপরে তারা তৈরি করে সেগুলোকে আবার সেই সমস্ত মার্চেন্টদেরকে তারা দিতেন, বাজারে সেটা নিয়ে তারা বিক্রি করতেন। তবে যাদের যেসব কারিগরদের নিজেদের যন্ত্রপাতি ছিল তাদের লাভ একটু বেশি হতো আর কি। আর তবে কারিগরদের মধ্যেও অর্থনৈতিক বৈষম্য ছিল, বিশেষ করে যারা রঞ্জন শিল্পের সঙ্গে বুনন শিল্পের সঙ্গে যুক্ত ছিল তাদের কিন্তু বেতন কাঠামো ঠিক ছিল না, সামাজিক বিন্যাসও সুবিন্যস্ত ছিল না এবং নিজেদের রক্ষা করার ক্ষমতাও তাদের ছিল না। এবং যখন সুসময় ছিল তখন কোনো কারিগর দাবি করতে পারতেন না যে আমার বেতন বৃদ্ধি করো, কিন্তু ব্ল্যাক ডেথের মতন যখন একটা দুর্যোগ এলো তখন কারিগরের অভাব দেখা দিল, তখন গিল্ড সেই কারিগরদের বা শ্রমিকদের পারিশ্রমিক কি করে বৃদ্ধি করা যায় সেটা নিয়ে অগ্রণী ভূমিকা নিলেন। তা এইভাবে আমরা দেখছি বণিক ও কারিগরদের যে বৈষম্য সেটাকে কেন্দ্র করে একটা বিদ্রোহ ছড়িয়ে পড়ছে, সমস্ত নেতৃত্বে সংগঠিত হয়েছিল সশস্ত্র সংগ্রাম। আর ফ্লোরেন্সের উল শিল্পের সঙ্গে যুক্ত যে বিদ্রোহ, সিওম্পি বিদ্রোহ, সেই বিদ্রোহে যে উল শিল্পের কারিগররা ছাড়াও অন্য কারিগররা অংশগ্রহণ করেছিলেন, যদিও কঠোর হস্তে দমন করা হয়েছিল। কারিগরদের অবস্থা না বা শ্রমিকদের অবস্থা ভালো ছিল না, প্রতিকূল পরিবেশের মধ্যে তাদের কাজ করতে হতো, সপ্তাহে 44 থেকে 60 ঘন্টা কাজ করতে হতো, দুপুরবেলা তাদের যে খাওয়ার যে সময় সেটাও ঠিক ছিল না। তবে খনি শিল্পের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের অবস্থা কিছুটা ভালো ছিল। সুতরাং আমরা যদি গোটা বিষয়টার একটা মূল্যায়ন করি তাহলে কি উঠে আসছে না, সমাজে এই উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে কারিগরদের একটা বিরাট ভূমিকা ছিল, তো প্রধান ভূমিকা। কারিগরদের অবদান ছাড়া তো কোনো উৎপাদন হতে পারে না। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সব সম্ভ্রান্ত ধনী এবং ব্যবসায়ী যারা এই কারিগরি শিল্পকে যারা এগিয়ে নিয়ে চলেছেন, অর্থাৎ তারা মনে করছেন অর্থ বিনিয়োগের মাধ্যমে আমরা এই কারিগরি শিল্পকে আমরা অগ্রসর করতে একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করছি। হ্যাঁ, সেটা তো নিশ্চয় এই মার্চেন্টদের একটা ভূমিকা আছে, এই সম্ভ্রান্ত যারা তারা যদি অর্থ বিনিয়োগ না করতেন তাহলে তো উৎপাদন হতো না। কিন্তু পাশাপাশি এই কারিগর তাদের দক্ষতা, তাদের যে প্রশিক্ষিত, বিশেষ করে প্রশিক্ষিত যে সমস্ত কারিগর ছিলেন তারা যদি সঠিকভাবে যদি তারা সেই উৎপাদন না করতেন তবে কি সেই ধনী মার্চেন্টদের বা সম্ভ্রান্ত ব্যক্তিরা যে অর্থ বিনিয়োগ করেছেন সেই ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য তবে কি সেটা সঠিক হতো, সঠিক মূল্যায়ন হতো, সঠিক নিবেশ হতো? এই যে কারিগরদের
প্রথম দিকে নানান ধরনের যে কারিগর আছে তার মধ্যেও একটা ডিসক্রিমিনেশন আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে যারা বয়ন শিল্পের সঙ্গে যুক্ত, যারা রঞ্জন শিল্পের সঙ্গে যুক্ত, তাদের অবস্থাটা অতটা ভালো ছিল না। যারা জাহাজ শিল্প, যারা খনি উত্তোলন শিল্পের সঙ্গে যুক্ত, তাদের অবস্থা বা তাদের সামাজিক স্থিতিটাও ভালো ছিল। তবে স্ত্রীলোকদের অবস্থা কিন্তু এই মানে ক্রাফট বা কারিগরি উৎপাদনের ক্ষেত্রে তাদের কিছুটা যেন হেয় প্রতিপন্ন করা হয়েছিল, এবং কারণ তাদের তো সেইভাবে প্রশিক্ষণ তারা পেতেন না। এমনকি তাদের ওই নিজেদের গণ্ডির মধ্যে, সংসারের মধ্যে সীমাবদ্ধ থেকেই তাদের কাজ করতে হতো, উৎপাদন করতে হতো। আর যদি তারা শহরে এসে কাজ করতেন, তাদেরকে আনস্কিলড লেবার বলে তাদেরকে ব্যাখ্যা করা হতো। আর সবথেকে যে বড় বিষয়, এই কারিগরি শিল্পের ক্ষেত্রে কারিগরদের স্বার্থ রক্ষার জন্য গিল্ডের অবদান নিঃসন্দেহে আমাদের মধ্যে মনে শ্রদ্ধার উদ্রেক করে। কারণ এই যে গিল্ডের যে মাস্টার, তিনি যে যতখানি দরদের সঙ্গে এই সমস্ত অ্যাপ্রেন্টিসদের প্রশিক্ষণ দিতেন, ততখানি সেই অ্যাপ্রেন্টিসরা নিজেদের ভবিষ্যৎকে তৈরি করার কাজে, পাশাপাশি দেশের উৎপাদন ব্যবস্থাকে আরো সুদৃঢ় করার কাজে তারা কিন্তু নিজেদের নিয়োজিত করতে পারতেন। আর একটি বিষয় যেটা উঠে এসেছে, যে প্রথম দিকে কারিগররা কিছুটা নিষ্পেষিত হলেও তারা কিন্তু পরের দিকে নিজেরা ইউনাইটেড হয়েছেন, এবং ইউনাইটেড হয়ে তারা তাদের যে বক্তব্য, তাদের যে দাবি, সেটা তারা জানাতে পেরেছে, এবং অনেক জায়গায় তারা আন্দোলনে সামিল হয়েছে, তারা বিদ্রোহে সামিল হয়েছে। যদিও এই বিদ্রোহ দমন করা হয়েছিল, কিন্তু একটা জিনিস আপনারা ভুলে যাবেন না, বিদ্রোহ যতই দমন করা হোক, তার যে একটা মানে এই যে আগুন, এই আগুনের রেশটা কিন্তু পরবর্তী কয়েক প্রজন্মকে কিন্তু প্রভাবিত করে। যেমন আমরা যদি ভারতবর্ষের ইতিহাস দেখি, তবে আমরা কি বলবো, ইন জেনারেল আমরা যদি কোনো মুভমেন্টের ইতিহাস দেখি, এই যে যেমন এরা কারিগরদের বিদ্রোহ, তেমনি অর্থাৎ কারিগরিটা এটা একটা উপজীবিকা, তেমনি যারা সৈন্য, সেটাও তাদের একটা উপজীবিকা। আমাদের যে সিপাহী বিদ্রোহের সময়, তাহলে আমরা কি দেখছি, এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বললাম, সেইখানে কিন্তু এই পেজেন্টরাও কিন্তু তারা সামিল হয়েছিলেন, এবং এই সিপাহী বিদ্রোহে কিন্তু এই যে চাষিদের মধ্য থেকেই কিন্তু সৈন্যরা আসতেন, এবং যখন এই চাষিদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলো, তখন তা কিন্তু সিপাহীদেরকেও আঘাত করলো, এবং তখন তারা কিন্তু ফিউরিয়াস হয়ে উঠলেন। এবং বলা হয় এই যে সিপাহী বিদ্রোহের সময় কোনো স্বাদেশিকতা ছিল না, স্বায়ত্তবোধ ছিল না। তো মেবি হতে পারে, কিন্তু যে অবদান, যে লড়াই তারা সামান্য ক্ষমতা নিয়ে ব্রিটিশের সঙ্গে করেছেন, সেটা তো কখনো আমরা অস্বীকার করতে পারি না। এবং এই যে সিপাহী বিদ্রোহ কিন্তু ভারতবর্ষের পরবর্তী যে সমস্ত আন্দোলন হয়েছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলন, তাকে নিঃসন্দেহে প্রভাবিত করেছিল। সেই একইভাবেই কিন্তু এই যে বিক্ষিপ্ত যে সমস্ত কারিগরদের বিদ্রোহ, শ্রমিক বিদ্রোহ হয়েছে, এই পর্যায়ে, এই পরিসরে, যে মধ্যযুগীয় ইউরোপের যে সপ্তম থেকে পঞ্চদশ শতকের মধ্যে হতে পারে তাকে দমন করা হয়েছিল, কিন্তু তা কিন্তু পরবর্তী যে ইউরোপের অর্থনৈতিক ইতিহাসকে কিন্তু নিঃসন্দেহে প্রভাবিত করেছিল,
একথা বললেও অত্যুক্তি হয় না। এই বলে আমি ইউরোপে কারিগরি শিল্পের উৎপাদন ও তার বিস্তার বিষয়ক আলোচনার এখানেই পরিসমাপ্তি ঘটাচ্ছি। নমস্কার।